পার্টি রিলেশনশিপের কনসেপ্টটা বুঝবা এবং সেটা অ্যাপ্লাই করতে পারবা। তারপরে তোমাদেরকে সেই স্কিলটা ডেভেলপ করতে হবে যাতে তোমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রবলেম আইডেন্টিফাই করতে পারো, ফর্মুলেট করতে পারো এবং সলভ করতে পারো রিগার্ডিং রেজিস্ট্যান্স অফ প্লাস্টিক ডিফরমেশন, ফ্যাটিগ এবং ফ্র্যাকচার। এরপরে তোমাদের হচ্ছে ক্যাটাগরাইজ করতে পারতে হবে ফান্ডামেন্টাল বিহেভিয়ার অফ ম্যাটেরিয়ালস আন্ডার ডিফারেন্ট এনভায়রনমেন্টস এন্ড লোডিং সাইকেল কন্ডিশনস। তো এই কোর্স আউটকামগুলি অ্যাচিভ করার জন্য আমাদের হচ্ছে কিছু লেকচার প্ল্যান সাজানো হয়েছে। সো আমরা চেষ্টা করব এই লেকচার প্ল্যানটা ফলো করার জন্য, বাট আসলে পরিস্থিতি কি হয় সেটার উপর অনেক ডিপেন্ড করবে। সো আমরা আজকে হচ্ছে এক্সপেরিমেন্টটা অনেক থিওরিটা কিছু শুরু করি, দেখি কতদূর শেষ করা যায়। ওকে, সো এটা শুরু করছি আমি। সো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে সাথে সাথে অবশ্যই বলবা। সো হইতে পারে যে আমি সবসময় সবকিছু হয়তো মনে নাও থাকতে পারে, বাট আমি অবভিয়াসলি সাথে সাথে না পারলেও নেক্সট দিন তোমাদের আনসার দেওয়ার ট্রাই করব। বাট কোনো কিছু অ্যাটলিস্ট না বুঝে চলে যাবা না, কারণ এগুলো হচ্ছে সবগুলি সিকোয়েন্সিয়াল। সো একটা জিনিস মিস করে গেলে পরটা তোমার ধরতে কষ্ট হবে। সো অবভিয়াসলি যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সাথে সাথে করবা। ওকে, সো ফার্স্টে একদম থিওরিতে যাওয়ার আগে আমরা ফার্স্টে দেখি যে এই এক্সপেরিমেন্টের জন্য তোমাদের অ্যাটলিস্ট কি কি মানে ক্যারেক্টারাইজেশন বা কি কি টেস্টিং করা লাগবে, তারপরে আমি তোমাদেরকে বুঝাবো যে এখানে আসলে কাজটা কি। সো ফার্স্টে হচ্ছে টেনসাইল টেস্টিং করা লাগবে। সো এটা তো তোমরা আগে সবাই আগের কোনো না কোনো কোর্সে করেছো, রাইট? মানে একদম নতুন তো না। কে একজন আনসার দিলে ভালো হয়। জি স্যার, আমাদের ওয়ান হচ্ছে অনলাইনে যে ল্যাব হয়েছিল এইজন্য ক্লিয়ারলি করা হয়নি স্যার, এটা ফিজিক্যালি করা হয়নি। আচ্ছা, ফিজিক্যালি করা হয় নাই। আচ্ছা, তাহলে আমি বলবো যে তোমাদেরকে টেনসাইল টেস্টটা একটু ডিটেইলে বোঝানোর জন্য যখন করাবে, যেহেতু প্রথম হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স। ওকে, তারপর হচ্ছে তোমাদের ওই এই টেস্ট থেকে আসলে আমরা কি পাই, কিছু স্ট্রেস স্ট্রেন কার্ভ পাই। তো তোমরা নরমাল স্ট্রেস স্ট্রেন কার্ভ তো তোমরা আই গেস বুঝোই। সো এখানে হচ্ছে দুইটা একটু অন্যরকম কার্ভ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে প্লেন কার্বন স্টিলের জন্য, আর পরেরটা হচ্ছে গ্রে কাস্ট আয়রনের জন্য। সো প্লেন কার্বন স্টিলের জন্য যদি তোমরা দেখো, সো এখানে তোমরা দেখতে পারবে একটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট থাকে আর নিচে হচ্ছে একটা লোয়ার ইল্ড পয়েন্ট থাকে। সো মানে এটা লেভেল পার্ট না, এমনি জাস্ট ডিসকাস করতেছি তোমাদের সাথে। সো এরকম কেন হয় এটা কি তোমরা কেউ জানো বা কোনো কোর্সে পড়েছো? সো এখানে যেটা হয়, ইলাস্টিক লিমিটটা ক্রস করার পর, হ্যাঁ ইলাস্টিক লিমিট ক্রস করার পরে প্লাস্টিক ডিফরমেশন হয়। বাট এখানে তো দুইটা ইল্ড পয়েন্ট আছে, একটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট, একটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। সো এরকম বিহেভিয়ারের কারণ কি? সো তোমরা হচ্ছে কোনো কোর্সে ডিসলোকেশন পড়েছো, স্ক্রু ডিসলোকেশন, এজ ডিসলোকেশন? ইয়েস স্যার। আচ্ছা, সো আমি যদি একটা এজ ডিসলোকেশন আঁকি, সো এখানে কি হয়, মাঝখানে হচ্ছে একটা এক্সট্রা হাফ প্লেন থাকে, রাইট? সো প্লেন কার্বন স্টিলের মধ্যে তোমার ইন্টারস্টিশিয়াল কার্বন থাকে এবং খুব অল্প পরিমাণে হলেও নাইট্রোজেন থাকে। সো এই কার্বন এবং নাইট্রোজেনের জন্য হচ্ছে তোমার সুইটেবল পজিশন হচ্ছে এই যে নিচে এই এক্সট্রা যে হাফ প্লেনটা মিসিং, এক্সট্রা হাফ প্লেনের নিচে যে প্লেনটা মিসিং, সেখানে তাদের জন্য হচ্ছে একটা সুইটেবল পজিশন। সেখানে গিয়ে হচ্ছে তারা বসে এবং এই পুরো অবস্থাটাকে বলা হয় কোট্রেল অ্যাটমসফিয়ার। সো যখন তারা এখানে গিয়ে বসে, তারা ওই ডিসলোকেশনটাকে লক করে ফেলে। এখন আমরা কি জানি যে ইল্ডিং হওয়ার জন্য মানে প্লাস্টিক ডিফরমেশন হওয়ার জন্য আমাদের ডিসলোকেশন মুভমেন্ট করা লাগবে। মানে এই ডিসলোকেশনটাকে মুভ করে চলে যাওয়া লাগবে যাতে ম্যাটেরিয়ালের প্লাস্টিক ডিফরমেশন হয়। সো যখন তারা গিয়ে এখানে বসে, তারা হচ্ছে ডিসলোকেশনটাকে লক করে ফেলে, মানে আটকায় ফেলে আর কি। সো এই যে লক করে ফেলতেছে, এই আনলক থেকে আনলক করার জন্য তোমার কিছু পরিমাণে এক্সট্রা স্ট্রেস দেওয়া লাগে। এখন তুমি যখন একবার আনলক করে ফেললা, তারপরেও যে কাহিনী শেষ তা না। ডিসলোকেশনটা যখন মুভ করে সামনে চলে যাবে, এই যে সলিড অ্যাটমগুলি, সলিড না ইন্টারস্টিশিয়াল অ্যাটমগুলি আছে, তারা হচ্ছে কি ডিফিউজ করে করে তাকে ফলো করবে। এই জন্য হচ্ছে এখানে এরকম সেরেশন পাওয়া যায়। এখন তারা যে তাকে আবার ধরতে চাচ্ছে, এটা উপেক্ষা করে তাকে চলতি অবস্থায় রাখা, মানে মুভমেন্টে রাখার জন্য যেই পরিমাণে স্ট্রেস দরকার তার চেয়ে বেশি স্ট্রেস দরকার সেটাকে আনলক করার জন্য। এই জন্য হচ্ছে আপার ইল পয়েন্টটা বেশি, যেটা হচ্ছে আনলক করার জন্য, আর লোয়ার ইল পয়েন্টটা কম, যেটা হচ্ছে তোমার মুভমেন্টটা কন্টিনিউ রাখার জন্য। সো এটা হচ্ছে এই কার্ভের সিগনিফিকেন্ট, কেন আপার আর লোয়ার ইল পয়েন্ট থাকে। সো আশা করি বুঝতে পারছো। কোনো কোশ্চেন থাকলে বলুন। স্যার ওই আপার ইল পয়েন্টে ওই ব্যাপারটা বুঝতে পারি। হ্যাঁ, আমি বলতেছি আবার শুরু থেকে। সো এই যে নিচে কি থাকে, মানে উপরে তো একটা এক্সট্রা হাফ প্লেন আছে, আর নিচে কি কিছু নাই আসলে, এখানে কিছু একটা থাকার কথা। বাট যদি থাকতো তাহলে এটা কি থাকতো, একটা নরমাল প্লেন থাকতো। যেহেতু নাই, সো উপরে একটা এক্সট্রা হাফ প্লেন আছে,
সো এটাকে একটা ডিসলোকেশন, এস ডিসলোকেশন, রাইট? সো এইখানে এই জায়গাতে কার্বন এবং নাইট্রোজেনের বসাটা হচ্ছে তাদের জন্য ফেভারেবল, তারা এখানে থাকতে পছন্দ করে, থার্মোডাইনামিক্যালি তাদের এখানে স্টে করাটা ফেভারেবল। সো তারা হচ্ছে এখানে এটা কি স্যার কার্বন আর নাইট্রোজেনের জন্যই? কার্বন নাইট্রোজেন বা Favorable? ইন্টারস্টিশিয়াল স্পিসিসের জন্য, যারা হচ্ছে কাউকে রিপ্লেস করবে না বাট ইন্টারস্টিশিয়াল পজিশনে বসবে, তাদের জন্য এই জায়গাটা বসা ফেভারেবল। সো তারা হচ্ছে এখানে এসে বসে এবং কর্টাল অ্যাটমসফিয়ার তৈরি করে। সো তারা যখন এখানে এসে বসে তারা হচ্ছে ডিসলোকেশনটাকে লক করে ফেলে, মানে এই জায়গাটা সে এখানে লক করে ফেলতেছে ডিসলোকেশনটাকে। এখন তুমি কি চাও? তুমি ম্যাটেরিয়ালটাকে ডিফর্ম করবা, ইল্ডিং করবা। সো ইল্ডিং করার জন্য তোমার কি করতে হবে? ডিসলোকেশনের মুভমেন্ট লাগবে। ডিসলোকেশনের মুভমেন্ট ছাড়া কোনো প্লাস্টিক ডিফর্মেশন বা কোনো ইল্ডিং সম্ভব না। এটা আই গেস তোমরা আগের কোনো কোর্সে পড়েছো যে ইল্ডিং এর জন্য বা প্লাস্টিক ডিফর্মেশনের জন্য ডিসলোকেশনের মুভমেন্ট করা লাগে। সো যেহেতু লক করে ফেলতেছে, সো কি তোমার এই জিনিসটাকে মুভ করা তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না? সো এটাকে তোমার কি করতে Yes, হবে? sir. আনলক করতে হবে। আনলক করার জন্য তোমার কিছু অ্যাডিশনাল হচ্ছে স্ট্রেস দেওয়া লাগবে। আবার তুমি যখন একবার আনলক করে ফেলবা, সে কি সামনের দিকে চলা শুরু করবে। বাট এই যে কার্বন অ্যাটমগুলি, নাইট্রোজেন অ্যাটমগুলি, তারা কিন্তু বসে থাকবে না, তারা হচ্ছে ডিফিউজ করা শুরু করবে। সো এটা চলে গেছে বাট এটাকে সে আবার চেঞ্জ করবে, এবং এই জন্য হচ্ছে এখানে সেলেকশন হয় এরকম। তো যাই হোক, এই জিনিসটাকে মানে সচল রাখার জন্য, মানে মুভিং রাখার জন্য যেই পরিমাণে স্ট্রেস দরকার, তার চেয়ে বেশি স্ট্রেস দরকার হচ্ছে সেটাকে আনলক করার জন্য। এই জন্য প্রথমে যখন তুমি আনলক করবা, তোমার একটু বেশি পরিমাণে স্ট্রেস দিতে হবে, যেটা হচ্ছে তোমার আপার ইল্ড পয়েন্ট। আর যখন একবার আনলক হয়ে গেল, তখন এটাকে সচল রাখার জন্য, মানে যাতে মুভ করতে থাকে, প্লাস্টিক ডিফর্মেশন হতে থাকে, সেটার জন্য আরেকটু কম স্ট্রেস দরকার, সেটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। এই জন্য হচ্ছে এখানে তোমার দুইটা ইল্ড পয়েন্ট পাওয়া যায়। সো বুঝতে পেরেছো এবার? ইয়েস স্যার। সো এরপরটা হচ্ছে গ্রে কাস্ট আয়রন। সো গ্রে কাস্ট আয়রন হচ্ছে কোনো তোমার একদম ডেফিনিট ইল্ড পয়েন্ট নাই। সো এটা এই জন্য এখানে দেখানো হয়েছে। সো এরপর হচ্ছে হার্ডনেস টেস্টিং। সো এটাও আই গেস তোমরা অনলাইনে দেখেছো, হাতে কলমে কি করেছো? না স্যার। হাতে No, sir, কলমে হাতে করো নাই। কলমে করা হয়। আচ্ছা, সো হার্ডনেস টেস্টিং হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ম্যাক্রো হার্ডনেস টেস্টিং, একটা হচ্ছে মাইক্রো হার্ডনেস টেস্টিং। ন্যানো হার্ডনেস টেস্টিংও আছে, বাট আপাতত আমরা এখানে আলোচনা করব না, আপাতত তোমরা মাইক্রোর মধ্যে থাকো। সো রকওয়েল আর ব্রিনেল এই দুটো হচ্ছে ম্যাক্রো হার্ডনেস টেস্ট, আর ভিকার্স আর হচ্ছে নুপ এখানে লেখা হয় নাই, এই দুটো হচ্ছে তোমার মাইক্রো হার্ডনেস টেস্ট। আরো থাকতে পারে বাট মোটামুটি এগুলি হচ্ছে কমন। সো মাইক্রো হার্ডনেস টেস্ট হচ্ছে আমরা কিছু স্পেসিফিক কেসে ইউজ করি, যেমন আমরা একটা কোটিং এর থিকনেস মাপতে চাই বা এরকম কিছু স্পেসিফিক কাজে আমরা মাইক্রো হার্ডনেস টেস্ট ইউজ করি, এবং এখানে খুবই অল্প লোড দেওয়া হয়। আর ম্যাক্রো হার্ডনেস টেস্টে মাইক্রোর চেয়ে বেশি পরিমাণে লোড দেওয়া হয়। লোডগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পারবে। সো এখানে এই ল্যাবে, মানে এই এক্সপেরিমেন্টে হচ্ছে আমরা রকওয়েলটাই মেইনলি করব। সো এখানে কিছু রকওয়েলের স্পেসিফিকেশন দেওয়া আছে, যে তোমার ডায়মন্ড কোনটা কি শেপের থাকবে, এটসেট্রা, এবং বিভিন্ন স্কেল দেওয়া আছে, কোন স্কেলের জন্য কোন ইন্ডিকেটর ইউজ করা হয়। তো এখানে মেইন প্রিন্সিপাল যেটা, যে এখানে ডেপথ অফ ইন্ডেন্টেশনটা মাপা হয় হার্ডনেস বোঝার জন্য, মানে যেই ম্যাটেরিয়ালটা নরম আর যে ম্যাটেরিয়ালটা শক্ত, এখন তুমি যদি একই লোড দাও, যেটা নরম সেটার মধ্যে কি বেশি পরিমাণে ইন্ডেন্টেশন হবে, মানে বেশি ডেপথে চলে যাবে একই লোডে, আর যেটা হচ্ছে হার্ড সেটাতে কি কম ইন্ডেন্টেশন হবে। সো এখান থেকে হচ্ছে আমরা হার্ডনেসটা ডিটারমাইন করে ফেলি। সো এরকম আরো আছে, ব্রিনেল আছে, তোমাদের কিছু ক্ষেত্রে হয়তো ব্রিনেল করা লাগতে পারে। সো ব্রিনেলে হচ্ছে আমরা ইন্ডেন্টেশন করি। ও একটা জিনিস, রকওয়েল হচ্ছে তোমাদের ক্যালকুলেশন করা লাগে না, এটা তোমরা সরাসরি মেশিন থেকে রিডিং পাও, বাট ব্রিনেলে হচ্ছে তোমাদের ক্যালকুলেশন করা লাগবে। তোমরা হচ্ছে এরকম ইন্ডেন্টেশন দিবা, দেওয়ার পরে এখানে একটা ইমপ্রেশন তৈরি হবে, ইমপ্রেশনের ডায়া তোমরা মাপবা, এবং সেখান থেকে হচ্ছে তোমরা ক্যালকুলেট করবা যে হার্ডনেসটা কত। এরপরে ভিকার্সও আছে, ভিকার্সে হচ্ছে সেম, ওইখানে তোমার হচ্ছে একটা ইন্ডেন্টেশন তৈরি হবে, সেটা হচ্ছে তোমার ডায়াগোনালটা মাপতে হবে, দেন ওইখান থেকে তুমি হচ্ছে ভিকার্স হার্ডনেসটা মাপতে পারবা। সো ভিকার্স আই গেস এই লেভেল লাগবে না, বাট উই উইল সি। তো তারপরে হচ্ছে আয়রন কার্বাইড ফেজ ডায়াগ্রাম। সো এটাও তোমরা আই গেস আগের কোনো কোর্সে পড়েছো, রাইট? হ্যাঁ, কোনটা আরেকবার বলো। ভিকার্স কি মাইক্রো? ভিকার্স হচ্ছে, হ্যাঁ, ভিকার্স হচ্ছে মাইক্রো হার্ডনেস টেস্ট, আর রকওয়েল মেন হচ্ছে ম্যাক্রো। সো যেটা বলছিলাম, সো এই ফেজ ডায়াগ্রামটা তো সাথে তোমরা আই গেস সবাই পরিচিত, রাইট? কোন কোর্সে কি পড়েছো অলরেডি? Yes, sir, জি, পড়েছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমি তাহলে রিপিট করলাম না। এটা হচ্ছে তোমরা এখনো পড়ো নাই, অপটিক্যাল ইমিশন স্পেকট্রোস্কোপি, ওইএস। সো এটা হচ্ছে তোমরা তোমাদের নেক্সট সেমিস্টার একটা ক্যারেক্টারাইজেশন কোর্স আছে,
ওইখানে তোমার ডিটেলসে থিওরি পড়বা, যেটা ওয়ার্কিং প্রিন্সিপাল কি, কিভাবে কাজ করে। সো আমি একদম ডিটেলসে বলবো না, আমি খুব শর্টে বলবো তোমাদেরকে। সো এখানে ফার্স্টে তোমাদের হচ্ছে স্যাম্পল দেওয়া হবে। স্যাম্পলটা তোমাদের হচ্ছে পলিশ করে ওই তোমার মেটালোগ্রাফিক স্যাম্পল প্রিপারেশন করো না, এইভাবে স্যাম্পলটা প্রিপেয়ার করতে হবে। তো করার পরে যেটা করবো আমরা, এখানে হচ্ছে একটা ইলেকট্রোড থাকে, ইলেকট্রোড দিয়ে হচ্ছে আমরা মানে হাই ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাপ্লাই করে একটা স্পার্ক জেনারেট করব। সেই স্পার্কের কারণে হচ্ছে এই ম্যাটেরিয়াল সারফেসে যে অ্যাটমগুলো আছে, অ্যাটমগুলো সরাসরি ভেপোরাইজড হয়ে যাবে। এই যে দেখো এখানে দুটো স্পট দেখতে পাচ্ছ, এই দুটো স্পটে হচ্ছে স্পার্ক দেওয়া হয়েছিল এবং স্পার্কের কারণে এখান থেকে অ্যাটমগুলি ইভেপোরেটেড হয়েছিল। এবং এই সময় হচ্ছে প্লাজমা ডিসচার্জ নামে একটা ফেনোমেনা হয়, মানে একটা প্লাজমা জেনারেট হয়। সো ওই প্লাজমার মধ্যে আসলে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের মানে এখানে যে কনস্টিটিউয়েন্ট ম্যাটেরিয়ালগুলো, ম্যাটেরিয়াল না, কনস্টিটিউয়েন্ট যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের এক্সাইটেড অবস্থার কারণে একটা এমিশন স্পেকট্রা থাকে। মানে আমরা সবাই জানি যে কোনো একটা এলিমেন্টে যদি আমরা এক্সাইটেড কন্ডিশনে নিয়ে যাই, সো তখন তারা যখন এক্সাইটেড থেকে নর্মাল কন্ডিশনে ব্যাক করে, সে একটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিলিজ করে। সো কাইন্ড অফ ওইরকম একটা কনসেপ্ট এখানে, যে প্রত্যেকটা এলিমেন্টের একটা ইউনিক এমিশন স্পেকট্রা থাকবে। এখন ফার্স্টে এই স্পার্ক দেওয়ার পরে যে স্পেকট্রাটা আসবে সেখানে কি সবগুলো একসাথে আছে না। মনে করো তোমার স্যাম্পলে অ্যালুমিনিয়াম ছিল, সিলিকন ছিল, নাইট্রোজেন ছিল, অনেক কিছু ছিল। সো প্রত্যেকটার যে ইউনিক এমিশন স্পেকট্রা আছে সেটা কি একসাথে হচ্ছে তুমি এই স্লিট দিয়ে পাবা, এই যে হলুদ যে লাইনটা আছে এখান দিয়ে পাবা। সো এখানে হচ্ছে একটা মনোক্রোমেটর থাকে। এই মনোক্রোমেটরের কাজ কি, যে এটাকে প্রত্যেকটা এলিমেন্টাল স্পেকট্রাতে আলাদা করা। এই যে দেখো অ্যালুমিনিয়ামের জন্য একটা আছে, সিলিকনের জন্য একটা আছে, নাইট্রোজেনের জন্য একটা আছে। এভাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে ডিটেক্টর থাকে। ডিটেক্টরটা হচ্ছে এই স্পেকট্রাটা ডিটেক্ট করে এবং সেখান থেকে ক্যালকুলেট করে যে কি পরিমাণে কোনটা আছে। সো আমি খুবই একদম শর্ট একটা ইন্ট্রো দিলাম, খুবই জেনারেলাইজড, একদম ডিটেইলসে তোমরা নেক্সট সেমিস্টারে থিওরি কোর্সে পড়বা। সো এখানে আমরা কি করতে পারি, ধরো তোমরা হচ্ছে একটা প্লেন কার্বন স্প্লে স্যাম্পল দিলা, তো হচ্ছে এক্সাক্ট বলতে পারবে যে কার্বন কত পার্সেন্ট আছে, সিলিকন কতটুকু, ফসফরাস কতটুকু, সালফার কতটুকু এন্ড সো অন, একদম ডিটেইলসে বলতে পারবে। সো এখান থেকে তোমরা হচ্ছে ম্যাটেরিয়ালের কম্পোজিশন সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পাবা। সো এটা আই গেস ল্যাব খুললে তোমরা করতে পারবা। ওকে, এর যে কম্পোনেন্ট দেওয়া আছে। ওকে, সো এবার আসি আমরা হচ্ছে ল্যাবে আমরা আসলে কি করব। সো এই ল্যাবে হচ্ছে আমরা আসলে স্ট্রাকচার প্রপার্টি এবং প্রপার্টি কোরিলেশন করব। এখানে মেইন আইডিয়াটা হচ্ছে তোমরা টেনসাইল টেস্টিং করবা বা হার্ডনেস টেস্টিং করবা, সেখান থেকে তোমরা একটা রেজাল্ট পাবা। বাট এটা করার আগে থিওরিটিক্যালি আমরা বিভিন্ন মডেল থেকে, বিভিন্ন প্রপার্টি থেকে বা বিভিন্ন স্ট্রাকচার থেকে তুমি যে প্রপার্টিটা টেনসাইল টেস্ট থেকে মাপবা সেটা প্রেডিক্ট করার ট্রাই করব। দেন আমরা দেখবো যে আমাদের প্রেডিক্টেড যে প্রপার্টি আছে এবং টেস্ট করা যে প্রপার্টি সেই দুটো মিললো কিনা, এবং না মিললে ভ্যারিয়েশনটা কেন আসলো সেগুলো আমরা আস্তে আস্তে একটু ডিসকাস করার ট্রাই করব। সাপোজ ফার্স্টে আমরা আসি মনে করো প্লেন কার্বন স্টিলের ক্ষেত্রে। সো প্লেন কার্বন স্টিলে তোমরা সরাসরি স্ট্রেস স্ট্রেইন কার্ভ প্লট করতে পারো টেনসাইল টেস্টিং থেকে। সেখান থেকে তোমরা কি পাবা, ইল্ড স্ট্রেংথ পাবা, টেনসাইল স্ট্রেংথ পাবা, রাইট। বাট এটা আমরা হার্ডনেস থেকেও পেতে পারি। এই যে দেখো এখানে ডাটা দেওয়া আছে যে হার্ডনেস ভ্যালুর সাথে ইল্ড স্ট্রেংথ হচ্ছে কোরিলেট করা হয়েছে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে। সো তুমি যদি সবগুলোর জন্য ইল্ড নাও মাপো, তুমি যদি সবগুলোর জন্য হার্ডনেস মাপো, মনে করো একটা হার্ডনেস পেলা 300, সো তুমি কি সেটা ইল্ড স্ট্রেংথ জানো। তুমি আরেকটা মনে করো হার্ডনেস পেলা 500, তুমি কি সেটা ইল্ড স্ট্রেংথও জানো। সো এই জিনিসটা বুঝতে পেরেছো যে আমি হার্ডনেস থেকে ইল্ড স্ট্রেংথ প্রেডিক্ট করার ট্রাই করেছি। সো সিমিলারলি টেনসাইল স্ট্রেংথের জন্য হচ্ছে এরকম একটা রিলেশন দেওয়া আছে যে টেনসাইল স্ট্রেংথ ইজ আ ফাংশন অফ ভিকার্স হার্ডনেস। সো আমি তোমাদেরকে হচ্ছে এই স্লাইডটা দিব না, আমি তোমাদেরকে হচ্ছে একটা ল্যাব শিট দিব, ওখানে হচ্ছে এই ফর্মুলাগুলো সুন্দর করে গোছানো আছে এবং এগুলি কোন পেপার থেকে নেওয়া আছে সেটাও দেওয়া আছে। সো পেপারগুলি পড়লে তুমি হচ্ছে একটু ভালো করে বুঝতে পারবা যে এই রিগ্রেশনগুলি কিভাবে আসলো, তারা কিভাবে জিনিসগুলি বের করলো। বাট এটা হচ্ছে জাস্ট অনেক এক্সপেরিমেন্ট করে করে এক্সপেরিমেন্টাল ডাটা থেকে বিভিন্ন লিনিয়ার রিগ্রেশন মডেল হচ্ছে ড্র করার চেষ্টা করা হয়েছে। সো বুঝতে পেরেছো এখানে আমি কি বলতেছি, আমি হার্ডনেস থেকে আসলে বিভিন্ন প্রপার্টি লাইক ইল্ড স্ট্রেংথ এবং টেনসাইল স্ট্রেংথ প্রেডিক্ট করার ট্রাই করতেছি। সো তোমরা যখন ল্যাবে করবা তখন কি করবা, আমি তোমাকে হচ্ছে একটা প্লেন কার্বন স্টিলের স্যাম্পল দিব, সেটা তুমি প্রথমে হার্ডনেস মাপবা। সেই হার্ডনেস থেকে তুমি দেখবা যে এই মডেলগুলি অ্যাপ্লাই করে তার টেনসাইল স্ট্রেংথ কত হওয়ার কথা এন্ড ইল্ড স্ট্রেংথ কত হওয়ার কথা। দেন তুমি হচ্ছে অ্যাকচুয়ালি ওই টেনসাইল টেস্টিং মেশিনে টেস্টটা করবা এবং দেখবা অ্যাকচুয়ালি তার ইল্ড স্ট্রেংথ কত এন্ড তার টেনসাইল স্ট্রেংথ কত।
দেন মিললে তো ভালোই, যদি না মিলে তাহলে তুমি একটু পেপারটা পড়ে কম্পেয়ার করার ট্রাই করবা যে তারা অ্যাকচুয়ালি কি কি করেছিল, কিভাবে তারা এই মডেলটা দাঁড়া করিয়েছে। এমন হতে পারে যে এখানে লিনিয়ার রিগ্রেশন নেওয়াটা ওয়াইজ না, যদি আরো ডাটা নিত তাহলে এরকম লিনিয়ার না গিয়ে এরকম কার্ভ যাইতো, সো কার্ভ ডাটা নেওয়া তো যুক্তিসঙ্গত ছিল। বা এরকম তুমি কিছু ডিসকাশন অ্যাড করবা যে কেন মেলেনি, তাদের অ্যাজাম্পশন গুলি কি ছিল, কোন অ্যাজাম্পশনটা তোমার মনে হচ্ছে যে তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, বা কোন অ্যাজাম্পশনটা তোমার মনে হচ্ছে এখানে ফল্টি ছিল। সো বুঝতে পেরেছো আমি কি বলতেছি, বা এই লেভেলের মেইন কাজটা কি? কারো কোনো কোশ্চেন আছে? এই ইল্ড স্ট্রেংথ আর হার্ডনেস এর মধ্যে যে লিনিয়ার রিলেশন, এটা শুধু স্টিলের ক্ষেত্রে প্রযোজ্য না, অন্যগুলোর ক্ষেত্রে তো আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অন্য আরো কিছু ম্যাটেরিয়াল আমি তোমাকে দেখাবো, সেক্ষেত্রে হচ্ছে অন্য অনেক কিছু ভ্যারি করবে আর কি। অনেক ডাটা থেকে আমরা এই স্ট্রেংথ গুলি প্রেডিক্ট করার ট্রাই করব, আস্তে আস্তে দেখবো। সো বাট স্টিলের জন্য হচ্ছে এই মডেলটা একজন দিয়েছে, বাট এটাই যে মনে করো ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড মডেল এরকম না, আরো অনেক মডেল থাকতে পারে, আরো অনেক টেকনিক থাকতে পারে। আমি জাস্ট একটা স্পেসিফিক কেস দেখাচ্ছি আর কি। এটাই হচ্ছে মানে একদম কি বলবো, ফাইনাল মেনে নিলে হবে না, এটা ঠিকও থাকতে পারে ভুলও থাকতে পারে, সেটা আমরা ল্যাব করেই দেখবো। ওকে, আর কোনো কোশ্চেন? সো আই গেস নাই, এরপরে গেলাম। সো এরপর আসি কপার অ্যালয়ের ক্ষেত্রে। সো কপার অ্যালয়ের ক্ষেত্রে ইল্ড স্ট্রেংথের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে আরেকটা ডাটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমার লিনিয়ার রিলেশন ইল্ড স্ট্রেংথের সাথে ভিকার্স হার্ডনেসের, এটাও লিনিয়ার রিলেশন। আর এটা দেখো এটা হচ্ছে তোমার ইউটিএস এর সাথে ভিকার্স হার্ডনেসের রিলেশন। সো এটা বুঝতেই পারছো যে লিনিয়ার, বাট এখানে আরো কিছু টার্ম আছে। সো এটা মোটামুটি কনস্ট্যান্ট একটা টার্ম, পুরো কনস্ট্যান্ট না, কেননা আমি বলতেছি, বাট এটা যদি তুমি কনস্ট্যান্ট ধরে নাও তাহলে কি এটাও কি লিনিয়ার না, hv/3। সো এটা হচ্ছে একটা লিনিয়ার রিলেশন। সো এখন এই কোশ্চেনটাতে আছি আমরা। সো এখানে আমাদের কি আছে আননোন m। সো mটা কি? m হচ্ছে তোমার মেয়ারস হার্ডনেস কোএফিসিয়েন্ট such that n is equal to m-2। তো n কি? n হচ্ছে তোমার স্ট্রেন হার্ডেনিং কোএফিসিয়েন্ট। সো স্ট্রেন হার্ডেনিং কোএফিসিয়েন্টটা কি? সো তোমরা কি কোনো কোর্সে পড়েছো যে স্ট্রেংথেনিং মেকানিজম কি কি আছে, এগুলি পড়েছো কোনো কোর্সে? স্ট্রেন হার্ডেনিং, প্রিসিপিটেশন হার্ডেনিং, এরকম পড়েছো কোনো কোর্সে? 101 এ একটু ধারণা ছিল আর কি। আচ্ছা, স্যার ওয়ার্ডগুলো শোনা লাগতেছে, বাট ওভাবে ডিটেইলস আচ্ছা নিশ্চয় ওরা মনে হয় যে এই টার্মে একটা কোর্স আছে রাশেদ স্যার, ওটাতে পড়বে। আচ্ছা হ্যাঁ, তাহলে তোমরা এই কোর্সে ভালো মতোই পড়বা। সো আমি তাইলে হচ্ছে এইভাবে বলবো, জাস্ট হালকা একটু ধারণা দেই। সো মনে করো এই গ্রাফটা আমরা দেখি। সো এটা কি হচ্ছে ইল্ড পয়েন্ট, ইল্ডের পরে হচ্ছে ইল্ডিং শুরু হয়ে গেল। সো ইল্ডিং এর পর থেকে ইউটিএস এ যাওয়ার আগ পর্যন্ত পোরশনটাকে আমরা বলছি স্ট্রেন হার্ডেনিং পোরশন। সো স্ট্রেন হার্ডেনিং মানেটা কি? সাপোজ আমি যদি দুটো লাইন ড্র করি, মনে করো এই স্ট্রেনের জন্য তোমার স্ট্রেস কত দেওয়া লাগবে এইখানে, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি স্ট্রেন করতে চাও, মানে ম্যাটেরিয়ালটাকে যদি আরো ফার্দার ডিফর্ম করতে চাও, মনে করো এইখানে চাও, তাহলে কি তোমার হচ্ছে আরো বেশি পরিমাণে স্ট্রেস দেওয়া লাগলো না? সিমিলারলি তুমি যদি আরো বেশি স্ট্রেন মানে আরো বেশি ডিফর্ম করতে চাও, তোমার কি তোমার আরো বেশি পরিমাণে স্ট্রেস দেওয়া লাগতেছে না? সো জিনিসটা আসলে কি হচ্ছে যে সময়ের সাথে তোমার ম্যাটেরিয়ালটাকে ডিফর্ম করা কষ্টকর হয়ে যাচ্ছে, বা তোমার ম্যাটেরিয়ালটা আরো স্ট্রং হচ্ছে, ম্যাটেরিয়ালটাকে ফার্দার ডিফর্ম করার জন্য তোমার আরো বেশি পরিমাণে স্ট্রেস দেওয়া লাগতেছে। সো এই যে ম্যাটেরিয়ালটা আপাতত দৃষ্টিতে কি মনে হচ্ছে, স্ট্রং হচ্ছে, রাইট? কারণ তুমি একটু আগে এই লোড দিলেই হচ্ছে ম্যাটেরিয়ালটা প্লাস্টিক ডিফর্ম করতেছিল, বাট আরেকটু ফার্দার তুমি যদি ডিফর্ম করতে চাও তাহলে কিন্তু এই লোড হবে না, তোমার লোডটা হচ্ছে বাড়াতে হবে, তারপরে ডিফর্ম করবে। দেন এরপর তুমি যদি আরো ডিফর্মেশন করতে চাও তাহলে এই লোডও হবে না, আরো বেশি লোড দিতে হবে। সো অ্যাপারেন্টলি তোমার ম্যাটেরিয়ালটা কি হচ্ছে, স্ট্রং হচ্ছে, প্রতি মোমেন্টই তোমার ডিফর্মেশন কন্টিনিউ করার জন্য বেশি পরিমাণে স্ট্রেস দেওয়া লাগতেছে আগের চেয়ে। সো এই ফেনোমেননটাকে বলা হয় হচ্ছে স্ট্রেন হার্ডেনিং, এবং এটা মেকানিজম আছে স্যার তোমাদেরকে আই গেস পড়াবে। সো এই যে দেখো এই পোরশনের যে কার্ভটা আছে সেটাকে হচ্ছে আমরা সিগমা ইজ ইকুয়াল টু কে এপসাইলন টু দি পাওয়ার এন এই ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারি। এবং এই যে পাওয়ারটা দেখতেছো স্ট্রেনের যে পাওয়ার এন, এই এনটাকে বলা হয় হচ্ছে তোমার স্ট্রেন হার্ডেনিং কোএফিসিয়েন্ট। সো এটা হচ্ছে ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে মোটামুটি ফিক্সড, বাট বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে। সো হচ্ছে আমরা এই স্ট্রেস স্ট্রেন যে প্লটটা আছে সেখান থেকে হচ্ছে আমরা ইজিলি ডিটারমাইন করতে পারি, মানে লগ নিব দুই পাশে, লগ নিয়ে ইজিলি আমরা প্লট করতে পারি স্লোপ থেকে আর কি, প্লট না মানে ডিটারমাইন করতে পারি স্লোপ থেকে। সো এটা আই গেস স্যার তোমাদেরকে দেখাবে। সো ওইভাবে হচ্ছে আমরা এন পাবো, এন হচ্ছে কি স্ট্রেন হার্ডেনিং কোএফিসিয়েন্ট, দেন সেখান থেকে আমরা এম পাবো, এম কি এম হচ্ছে মেয়ারস হার্ডনেস। দেন এটা তুমি যদি এখানে বসাও,
এম এর ভ্যালু যদি এখানে বসাও আর এইচভি মানে হার্ডনেস তোমরা মেজারই করবা, দেন কি তুমি হচ্ছে ইউটিএসটা পেয়ে যাচ্ছ। আবার ইল্ডের জন্য আমি হচ্ছে তোমাদেরকে মডেল দিয়ে দিয়েছি। সো তুমি আসলে কি হার্ডনেস বের করলেই তুমি ইল্ড স্ট্রেংথও পাবা, ইউটিএসও পাবা। এটা হচ্ছে কপার অ্যালয়ের জন্য দেখানো হলো। সো কপার অ্যালয় গেল, কোন একটা গ্রুপকে হয়তো আমি কপার অ্যালয় দিব, কপার অ্যালয় ওকে গেল। এবার হচ্ছে আমরা আসি নরমাল স্টিল। সো স্টিল হচ্ছে অবভিয়াসলি আয়রন কার্বন অ্যালয়। সো এখানে হচ্ছে খুবই ইজি। কেন ইজি আমি বলি, সো এটা হচ্ছে তোমার টিপিক্যাল প্লেন কার্বন স্টিলের মাইক্রো স্ট্রাকচার। সো কালো ফেসগুলি হচ্ছে পারলাইট, সাদাগুলো হচ্ছে ফেরাইট। সো তোমরা মেটালোগ্রাফি কি করেছো, মানে এরকম মাইক্রো স্ট্রাকচারের সাথে কি তোমরা পরিচিত? ইয়েস স্যার, স্যার আগেরটা আমি ছিলাম। জি স্যার। হ্যাঁ স্যার মেটালোগ্রাফি ল্যাবে ছিল। লাইভে ছিল, রাইট। তো তাহলে খুবই ভালো। সো তোমরা হচ্ছে এরকম এখন মাইক্রো স্ট্রাকচার বের করে নিয়ে আসতে পারো। সো এরপরে তোমাদের কি করতে হবে, এটার উপর ইমেজ অ্যানালাইসিস করতে হবে। ইমেজ যে ওইটা আই গেস তোমরা নিজেরা ইউটিউব থেকে শিখতে পারবা। যদি না শিখতে পারো তাহলে আই গেস আমি তোমাদের হয়তো একটা ক্লাস নিতে পারি এক্সট্রা, বাট খুবই সিম্পল, তোমরা ইউটিউব দেখলে শিখতে পারবা। সফটওয়্যারটার নাম হচ্ছে ইমেজ যে, ওটা দিয়ে হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের ইমেজ অ্যানালাইসিস করতে পারবা। যেমন এখানে তুমি বের করতে পারবা যে এই ছবিতে, আরেকবার বলবেন? হ্যাঁ সফটওয়্যার নাম হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে একটা জে, ইমেজ জে, ইমেজ জে, দ্যাটস ইট। সো এটা অনেক টিউটোরিয়াল ইউটিউবে আছে, কিভাবে মানে রিলেটিভ এরিয়া বের করতে হয়, কিভাবে লাইন লেন্থ মাপতে হয়, মানে ইউটিউবে অ্যাভেলেবল, খুঁজলেই পাবা। সো তোমাদের হচ্ছে এটা শেখা উচিত, মানে এই লাইনে তোমাদের হচ্ছে অনেক কাজে লাগবে বিভিন্ন সময়, থিসিস বলো বা পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল কাজ বলো, অলওয়েজই কাজে লাগবে। সো এটা শিখে নেওয়াটা বেটার। ওকে, সো ওই সফটওয়্যার দিয়ে তোমরা হচ্ছে অ্যানালাইসিস করতে পারবা যে এই ছবির মধ্যে তোমার হোয়াইট পোর্শন কতটুকু, মানে এরিয়া কতটুকু, আসলে এই হোয়াইট পোর্শনের এরিয়া কতটুকু আর ব্ল্যাক পোর্শনের হচ্ছে এরিয়া কতটুকু, এটা তুমি খুব ইজিলি বের করতে পারবা। করার পরে তুমি হচ্ছে দেখো এই সূত্রে বসাই দিও যে ইউটিএস হচ্ছে ফ্র্যাকশন অফ ফেরাইট ইনটু 40,000 পিএসআই প্লাস ফ্র্যাকশন অফ পারলাইট ইনটু 1,20,000 পিএসআই। মনে রাখবা এই পুরো জিনিসটা হচ্ছে পিএসআই ইউনিটে আছে, ইয়াতে না, এমপিএ তে না, আমার মেগাপাস্কেলে না আর কি। সিমিলারলি তুমি যখন ইউটিএস পেয়ে গেলা তখন বলতে পারবা যে ইয়েল্ড স্ট্রেংথ অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে 0.5 হবে, মানে হাফ হবে। বাট একটা জিনিস মনে রাখবা যে স্টিলের মধ্যে কার্বন কন্টেন্ট যত বাড়বে তত হচ্ছে তোমার ইউটিএসটা এবং ইল্ডটা ক্লোজ হয়ে থাকবে। মানে একদম যদি লো কার্বন থাকে তখন হচ্ছে তোমার এটা অ্যাপ্লিকেবল যে ইউটিএস এর হাফ হবে হচ্ছে তোমার ইল্ড। বাট যখন তুমি আরো হাই কার্বনে যাবা, মনে করো 0.6 0.7 এরকম, তখন কিন্তু হাফ দিলে হবে না, আরেকটু কাছাকাছি হবে আর কি। সো ওটা দেখতে হবে, বাট এটা হচ্ছে এক্সাক্ট কিছু না, অ্যাপ্রক্সিমেট, জাস্ট এটা মনে রাখতে হবে। হ্যাঁ বলো। স্যার এই সূত্রগুলো কি মুখস্থ করা লাগবে? না, সূত্রগুলি মুখস্থ করা লাগবে না, আমি মানে এক্সামে চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। বাট এই সূত্রটা কিন্তু খুবই সহজ। দেখো তুমি হচ্ছে ফ্র্যাকশন অফ পারলাইট ইনটু 40,000 প্লাস হচ্ছে ফ্র্যাকশন অফ পারলাইট ইনটু 1,20,000, এটা কিন্তু তুমি মনে রাখতে পারো, এটা আমি নাও দিতে পারি। বাট আগের পেজে সূত্রটা দেখো, ধর এটা কিন্তু বেশ জটিল, এটা আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই, বাট এটা কিন্তু সহজ, এটা তুমি মনে রাখতেই পারো। সো যেগুলি খুবই সহজ সেগুলি হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবা, বাট যেগুলো একটু ডিফিকাল্ট এগুলির মতো সেগুলো হচ্ছে আমি দেওয়ার ট্রাই করবো আর কি এক্সামে যদি থাকে। ওকে, সো এই জিনিসটা বুঝতে পারলা যে 0.5 এর ব্যাপারটা। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যালো, শুনতে পাচ্ছি না। ইউটিএস এ স্যার ফেরাইট আর পারলাইটের সাথে কিভাবে রিলেটেড, এটা একটু ফিজিক্যাল টেস্টটা বলবেন? ইউটিএসটা কিভাবে ফেরাইট এবং পারলাইটের সাথে রিলেটেড, এই তো। সো এখানে হচ্ছে তোমার দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ফেরাইট ফেজ, ইয়েস স্যার। একটা হচ্ছে পারলাইট ফেজ, ঠিক আছে। এখন ফেরাইট কি তুমি একদম পিওর মেটালের মতো চিন্তা করতে পারো। ফেরাইট হচ্ছে আসলে একটা পিওর মেটাল আয়রন। এখন পিওর অবস্থায় তোমার আয়রনটা কিন্তু খুবই সফট, রাইট? মানে আয়রনকে তুমি জাস্ট মানে কি বলবো, অল্প একটু বাড়িয়ে দিলে প্রচুর পরিমাণে ডিফরমেশন তুমি দেখতে পারবে আর কি, খুবই সফট। এই জন্য আমরা কোথাও কোনো আয়রন ইউজ করি না। এটা খুবই সফট, খুবই ডাকটাইল এবং ব্রিটেল না, আসলে মানে খুবই ডাকটাইল আর কি, খুবই ম্যালিয়েবল, ওয়ার্কেবল। আর তুমি যদি পারলাইটের কথা চিন্তা করো, পারলাইটের মধ্যে আসলে কি আছে? পারলাইটের মধ্যে আছে ফেরাইট আছে, সিমেন্টাইট আছে। এটাকে তুমি হচ্ছে কাইন্ড অফ একটা কম্পোজিট চিন্তা করতে পারো যে পারলাইটের মধ্যে ফেরাইট আছে, সিমেন্টাইটও আছে, বাট ফেরাইট এবং সিমেন্টাইটের আলাদা আলাদা যে স্ট্রেংথ, তার চেয়ে অনেক বেশি স্ট্রেংথ হচ্ছে পারলাইটের। এই যে 1,20,000, 1,20,000 কিন্তু হচ্ছে পারলাইটের ইউটিএস, বুঝতে পারতেছো? আর ফেরাইটের ইউটিএস কিন্তু হচ্ছে
40,000। তো সেখান থেকে হচ্ছে কাইন্ড অফ সিম্পল রুল অফ কম্বিনেশনের মাধ্যমে এই ফাইনাল সূত্রটা এসেছে যে আমার কাছে এক্স আছে হচ্ছে 2 কেজি আর ওয়াই আছে হচ্ছে 5 কেজি। তাইলে কোনটা থেকে আমি কতটুকু কন্ট্রিবিউশন পাবো সেটা আমি কিভাবে বুঝবো? যে টোটাল হচ্ছে আমার 7 কেজি আছে, তো 7 এর মধ্যে এক্স এর কন্ট্রিবিউশন কতটুকু আর ওয়াই এর কন্ট্রিবিউশন কতটুকু, সেই কন্ট্রিবিউশনকে আমি এক্স এর প্রপার্টিতে গুণ দিব আর ওয়াই এর কন্ট্রিবিউশনকে আমি ওয়াই এর প্রপার্টিতে গুণ দিব, তাহলে হচ্ছে আমি আলটিমেট আমার পুরো ম্যাটেরিয়ালের এভারেজ একটা ভ্যালু পাবো। সো বুঝতে পারছো জিনিসটা? মানে জাস্ট সিম্পল প্লেন এভারেজ একটা জিনিস, মানে ওয়েটেড এভারেজ, প্লেন এভারেজ না, ওয়েটেড এভারেজ। ফেরাইটের ওয়েট কতটুকু ইনটু হচ্ছে ফেরাইটের ইউটিএস কতটুকু প্লাস পারলাইটের ওয়েট কতটুকু প্লাস ইনটু হচ্ছে পারলাইটের ইউটিএস কতটুকু, সেখান থেকে এই ফর্মুলাটা আসছে। একদম মানে ইজি জিনিস। ওকে, আই গেস বুঝতে পেরেছো? গেল। এরপর হচ্ছে আমরা আসি কাস্ট আয়রনে। সো তোমরা কি গ্রে কাস্ট আয়রনের সাথে পরিচিত? মানে এই মাইক্রোস্ট্রাকচার কি আগে দেখেছো তোমরা? ইয়েস স্যার। সো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে গ্রাফাইট ফ্লেক আছে। জি স্যার। তো এখানে এই ম্যাটেরিয়াল প্রপার্টি আসলে গ্রাফাইট ফ্লেকই ডিটারমাইন করে, কারণ এটার মধ্যে নচ ইফেক্ট আছে, মানে প্রচুর শার্প এন্ডিং। সো তোমার ম্যাট্রিক্সের চেয়ে যদিও গ্রাফাইট কন্টেন্ট কম, তবুও যেহেতু এখানে তোমার ফ্র্যাকচারটা হবে, যেহেতু এখানে স্ট্রেস কনসেন্ট্রেশন হবে, সো পুরো ম্যাটেরিয়াল প্রপার্টিটা আসলে ডিটারমাইন করতেছে তোমার গ্রাফাইট কন্টেন্ট কতটুকু। সো সিমিলারলি এখানে হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, দেখো গ্রাফাইট কন্টেন্টের সাথে আমরা হচ্ছে ইলাস্টিক মডুলাস হচ্ছে আমরা কোরিলেট করেছি। এখানে হচ্ছে আসে নাই, দাঁড়াও আমি ফাইলটা খুলি। তো এখানে কোনো কারণে আসে নাই। এক্সপেরিমেন্ট 1, এই যে দেখো গ্রাফাইট কন্টেন্টের সাথে আমরা হচ্ছে ইলংগেশন টু ফেলিউর মানে ডাকটিলিটি হচ্ছে আমরা কোরিলেট করতে পারি, যে গ্রাফাইট কন্টেন্ট যত বাড়তেছে আমার ইলংগেশন টু ফেলিউর মানে ডাকটিলিটি কি ড্রাস্টিক্যালি পড়ে যাচ্ছে না। এটা কেন হচ্ছে? কারণ আমার ম্যাটেরিয়ালটা ব্রিটল হয়ে যাচ্ছে, কারণ ওই গ্রাফাইট যে নোডুল তো না, সরি নোডুল যদি বলে থাকি ভুল বলেছি, গ্রাফাইট ফ্লেকের যে শার্প এন্ডটা আছে সেখানে হচ্ছে নচ ইফেক্ট হবে, স্ট্রেস কনসেন্ট্রেশন হবে এবং ম্যাটেরিয়ালটা ব্রিটল বিহেভ করবে। সো গ্রাফাইট কন্টেন্ট যত বাড়তেছে তোমার ম্যাটেরিয়ালের ডাকটিলিটি বা ইলংগেশন টু ফেলিউর হচ্ছে ড্রাস্টিক্যালি ফল করতেছে। সো আমরা এখানে গ্রাফাইট কন্টেন্ট থেকে তোমার ইলাস্টিক মডুলাস সেটাও ফল করতেছে এবং তোমার যে ইলাস্টিক মডুলাস এবং ইলংগেশন দুটাই ফল করতেছে এবং দুইটা হচ্ছে আমরা কোরিলেট করতে পারি এই গ্রাফাইট কন্টেন্ট থেকে। এরপর হচ্ছে আমরা আসি স্যার গ্রাফাইট ফ্লেকের শার্প এন্ডটা কি করে এক্স্যাক্টলি? গ্রাফাইট ফ্লেকের যে এন্ডটা আছে সেটা হচ্ছে তোমার শার্প। সো কোন জায়গায় যদি শার্প এন্ডিং থাকে সেখানে হচ্ছে তোমার স্ট্রেসটা কনসেন্ট্রেশন হয়। সো এটা তোমরা হচ্ছে একদম ডিটেইলসে পড়বা ফ্র্যাকচার মেকানিক্সে। তো এখানে তোমরা দেখতে পারবা যে যেখানে এরকম শার্প এন্ডিং থাকে সেখানে স্ট্রেসটা হচ্ছে অনেক বেশি কনসেন্ট্রেটেড হয়। কিরকম? তুমি মনে করো 400 মেগাপাস্কেল স্ট্রেস দিচ্ছ, বাট এখানে যেহেতু শার্প এন্ডিং আছে সো সেখানে 400 চেয়ে অনেক বেশি, লাইক কয়েকশো গুণ বেশি পর্যন্ত স্ট্রেস ফিল হতে পারে। এখন ম্যাটেরিয়ালটা 400 হয়তো নিতে পারতো, কিন্তু সেটা যদি 10 গুণ হয়ে যায়, সাপোজ 400 জায়গায় 4000 হয়ে যায়, সেটা কিন্তু সে নিতে পারবে না। এই জন্য এখানে থেকে তোমার ফ্র্যাকচারটা শুরু হবে আর কি। সো এই জিনিসটা ম্যাথমেটিক্যালি দেখানো যায় যে কেন স্ট্রেসটা কনসেন্ট্রেটেড হচ্ছে, এটা হচ্ছে তোমরা ফ্র্যাকচার মেকানিক্সে দেখতে পারবা। বাট যেহেতু এই ম্যাটেরিয়ালে এরকম গ্রাফাইট ফ্লেক আছে, ফ্লেকের দেখো টিপটা কি একদম শার্প না, সো এখানে হচ্ছে তোমার স্ট্রেসটা কনসেন্ট্রেটেড হবে। তোমরা ইয়ার নাম শুনেছো ডাকটাইল কাস্ট আয়রন বা নোডিউল কাস্ট আয়রন? হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। ওইখানে ডাকটাইল নোডিউলটা হচ্ছে দেখেছিলাম কেউ এটা। হ্যাঁ, তো ওইখানে কি এরকম গোল গোল থাকে না, গোল গোল থাকে না গ্রাফাইট গুলা? তো গোল থাকার কারণে কিন্তু দেখো এখানে কিন্তু তোমার কোনো ইয়া নাই, শার্প এন্ডিং নাই, কোনো নচিং এফেক্ট নাই, এবং সেই ক্ষেত্রে তুমি গ্রে কাস্ট আয়রনের চেয়ে অনেক বেটার প্রপার্টি পাবা একটা মাত্র কারণে, কারণ এখানে হচ্ছে শার্প এন্ডিং আছে আর এখানে কোনো শার্প এন্ডিং নাই। এখানে হচ্ছে রাউন্ড শেপের, কোনো হচ্ছে তোমার স্ট্রেস কনসেন্ট্রেশন নাই। তো তুমি হচ্ছে এই জন্য অনেক ভালো প্রপার্টি পাবা এবং এই জন্য এটাকে বলা হয় কি ডাকটাইল কাস্ট আয়রন। বাট গ্রে কাস্ট আয়রন কিন্তু ব্রিটল নেচার শো করে। সেটা তোমরা হচ্ছে ফ্র্যাকচার মেকানিক্সে দেখবা যে কেন হচ্ছে কোনো শার্প এন্ডিং থাকলে সেখানে স্ট্রেসটা কনসেন্ট্রেট হয়। তোমরা কি ইয়া করেছো ওই যে মেকানিক্যাল ড্রয়িং করেছো? আচ্ছা তোমাদের নাকি উঠাই দিছো? না স্যার, আমাদের মেকানিক্যাল ড্রয়িং নাই। না স্যার আমাদের নাই।
তো শার্প না, যদি স্যার, যখন নাই, স্যার। স্ট্রেসটা বেশি হবে তখন ওই বরাবর মানে হচ্ছে ফ্লেক বরাবর কি আমার যে ফ্র্যাকচার আছে ওইটা হচ্ছে ডেভেলপ করবে মানে ওইখানে হচ্ছে এত বেশি স্ট্রেস এখানে ফ্লেক ম্যাটেরিয়ালটা মধ্য দিয়ে। ফ্লেকের মধ্য দিয়ে আচ্ছা ঠিক তোমরা না, মানে সলিড ওয়ার্কস করছো না? সলিড ওয়ার্কস অটোকেট করছো না? অটোকেট না, হ্যাঁ, সলিড করছি। তোমাকে ফিলে ওটার দিছো মধ্যে তো কখনো ফিলে বলে যেটা মানে ফিলেটও বলে অনেকে ভুলে, বাট জি স্যার তো ফিলে কেন দাও তোমরা, মানে ওইখানে কেন তোমরা এরকম রাউন্ড করে দাও শার্প দেওয়ার বদলে? স্যার যে স্ট্রেস পরে ওখানে বেশি প্রেসার বেশি থাকে। হ্যাঁ, সিমিলার একদম সিমিলার। যেখানে তোমার এরকম শার্প কোনো জিওমেট্রি চেঞ্জ হবে সেখানে হচ্ছে তোমার স্ট্রেসটা কনসেন্ট্রেটেড হবে। সো এটা আমরা আচ্ছা, pressure বেশি। অলওয়েজ অ্যাভয়েড করতে চাই আর কি। সো এই ম্যাটেরিয়াল হচ্ছে এখানে হয়, এন্ড এখানে হচ্ছে তোমার ম্যাটেরিয়ালে হচ্ছে তোমার ক্র্যাকটা ইনিশিয়েট করে and আস্তে আস্তে প্রপাগেট করে। ওকে, এটা তোমরা হচ্ছে अगेन ফ্র্যাকচার মেকানিক্সে অনেক ডিটেইলসে পড়বা, সো তখন হচ্ছে আরো ভালো বুঝতে পারবা। ওকে, আমি মুভ অন করতেছি। সো আগের গ্রাফে আমরা কি দেখলাম যে গ্রাফাইট কন্টেন্ট থেকে আমরা কি পাচ্ছি, ইলাস্টিক মডুলাসটা পেয়ে যাচ্ছি। দেন এই গ্রাফে দেখো আমরা ইলাস্টিক মডুলাস থেকে সরাসরি আমরা টেনসাইল স্ট্রেংথ পেয়ে যাচ্ছি। ওকে, সো আমরা এখানে কি স্ট্রাকচার থেকে সরাসরি প্রপার্টি কোরিলেট করতে পারবো। এরপরে আমরা আসি টিএমটি বার। সো টিএমটি বার হচ্ছে যে আমাদের নরমাল কনস্ট্রাকশনে যে রডটা ইউজ করা হয় এটা হচ্ছে টিএমটি বার, থার্মো মেকানিক্যালি ট্রিটেড বার আর কি। সো এখানে কি হয়, এখানে হচ্ছে একটা কোর থাকে, একটা কেস থাকে। সো এটা হচ্ছে কোর রিজিয়ন আর বাইরে হচ্ছে কেস রিজিয়ন। সো কেস রিজিয়নে থাকে হচ্ছে তোমার টেম্পারড মার্টেনসাইট, আর কোর রিজিয়নে থাকে হচ্ছে তোমার নরমাল ফেরাইট প্লাস পার্লাইট। এখানে থাকে হচ্ছে টেম্পারড মার্টেনসাইট আর ভিতরে থাকে সিম্পল ফেরাইট প্লাস পার্লাইট। স্যার এখানে টিএমটি বলতে কি বোঝাচ্ছে? টিএমটি হচ্ছে থার্মো মেকানিক্যালি ট্রিটেড বা থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট, টিএমটি। তো এটা অ্যাকচুয়ালি ভুল নামকরণ আর কি, এটা নামকরণ করা উচিত ছিল কোয়েলস টেম্পার্ড বা কোয়েলস প্রো টেম্পার্ড, পরবর্তীতে তোমরা পড়বা, বাট আপাতত জেনে রাখো টিএমটি, থার্মো মেকানিক্যালি ট্রিটেড বা ট্রিটমেন্ট। তো সাপোজ তোমরা হচ্ছে টিভিতে অ্যাড দেখো, রাইট, যে 500 ডিডব্লিউআর 500 বিডব্লিউআর অ্যাড কি তোমরা এরকম দেখেছো টিভিতে 500 400? জি স্যার, রডের ইয়া থাকে। সো 500 মানে এটা কি আসলে? 500 মানে হচ্ছে ওই রডের মিনিমাম ইল্ড স্ট্রেংথ হচ্ছে 500 মেগাপাস্কেল। সিম্পল এটা যে 500 মেগাপাস্কেল মিনিমাম ইল্ড স্ট্রেংথ ওই রডের আছে। কিন্তু তার মানে কিন্তু এটা না যে এই রডের সবখানেই তোমার 500 মেগাপাস্কেল ইল্ড স্ট্রেংথ আছে। তুমি যদি মনে করো এই কেসের কথা চিন্তা করো, এই কেস রিজনে তোমার ইল্ড স্ট্রেংথ 500 এর চেয়ে অনেক বেশি, কারণ এখানে টেম্পারড মার্টেনসাইট আছে। আবার কোর রিজন যদি চিন্তা করো সেখানে হচ্ছে আবার অনেক কম, মানে 500 থেকে বেশ কম। মোটামুটি হচ্ছে একটা কি বলবো ওয়েটেড এভারেজ না, একটু কমপ্লেক্স এখানে, বাট ধরতে পারো ওয়েটেড এভারেজের মতো কিছু একটা। ওইটা করে আসে পুরো হোলটার আসে হচ্ছে 500, নট তোমার কেসে 500 বা কোরে 500, কোথাও আসলে 500 না, কেসে আরো বেশি, কোরে এরকম। বাট অ্যাজ এ হোল তুমি যখন পুরো ম্যাটেরিয়ালটাকে ডিফর্ম করবা তখন অ্যাজ এ হোল সে হচ্ছে 500 এ ডিফর্মেশন সে শুরু করবে। এই জন্য হচ্ছে এটা ইল্ড পয়েন্ট। সো তুমি এখানে হচ্ছে ইল্ড স্ট্রেংথটা কেমনে মাপবা, এই ইয়াটা থেকে মাইক্রোস্ট্রাকচার থেকে। তো তুমি ফার্স্টে হচ্ছে পলিশ করে এরকম হচ্ছে একটা সেকশন তৈরি করবা পলিশ করে করে। তারপরে তুমি হচ্ছে বিভিন্ন পজিশনে হার্ডনেস নিবা। মনে করো তুমি এখানে একটা হার্ডনেস নিলা, এখানে একটা হার্ডনেস নিলা, এখানে হার্ডনেস নিলা, এটসেট্রা এরকম একটা লাইন বরাবর তুমি অনেকগুলো হার্ডনেস নিলা। সো কিছু হার্ডনেস তুমি পাবা কি কোরের হার্ডনেস, ভিতরের যেগুলি সেগুলি কি আসলে তোমার কোরের হার্ডনেস, আর বাইরের যেগুলি সেগুলি হচ্ছে কি তোমার কেসের হার্ডনেস বা এখানে রিমের হার্ডনেস বলা হচ্ছে। কেস বা রিম একই কথা। সো তুমি দুই রকম হার্ডনেস পাবা, তুমি যদি হার্ডনেস টেস্ট করো দুই রকম হার্ডনেস পাবা, একটা হচ্ছে কোরের হার্ডনেস, একটা হচ্ছে কেসের হার্ডনেস। এবং হার্ডনেস প্রোফাইলটা মোটামুটি এরকম হবে যে বাইরে বেশি ভিতরে কম, এরকম একটা হার্ডনেস প্রোফাইল তুমি পাবা। তুমি যদি একটা লাইন বরাবর হার্ডনেস টেস্টিং করে যাও এরকম একটা রেজাল্ট পাবা। বাইরের দিকে হচ্ছে হার্ডনেস বেশি আর ভিতরের দিকে হচ্ছে হার্ডনেসটা কম। এটা হচ্ছে তোমার কি কোরের হার্ডনেস, আর বাইরের এটা কি তোমার হচ্ছে রিমের হার্ডনেস। সো এই দুটো একটু ল্যাগিং হচ্ছে অডিও আর ভিডিওতে। হ্যাঁ, এটা টিমসে একটা সমস্যা আছে। তো আরেকবার বলি যে ভিতরে হার্ডনেসটা হচ্ছে তোমার কোরের হার্ডনেস, আর বাইরের যেই আলাদা যে সেকশনটা দেখতে পাচ্ছ রিং এর মতো, যেটা হচ্ছে কেস বা রিম বলে, সেই রিমের হার্ডনেস। সো দুইটা হার্ডনেস তুমি মেজার করতে পারবা। করার পরে এই যে দেখো এখানে ফর্মুলা দেওয়া আছে ইল্ড স্ট্রেংথের এবং টেনসাইল স্ট্রেংথের। এই ফর্মুলাগুলি অ্যাপ্লাই করলে তুমি হচ্ছে সরাসরি পুরো ম্যাটেরিয়ালটার ইল্ড স্ট্রেংথ পেয়ে যাবা, টেনসাইল স্ট্রেংথ পেয়ে যাবা। বাট এগেইন আমি বলতেছি যে
এই ইল্ড স্ট্রেংথটা হচ্ছে পুরা মানে এই ম্যাটেরিয়ালটা অ্যাজ এ হোল, নট সারফেসের বা নট কোরের, কোনো স্পেসিফিক জায়গার না, অ্যাজ এ হোল এই ম্যাটেরিয়ালের ইল্ড স্ট্রেংথ তুমি পাবে। এন্ড হচ্ছে টেনসাইল স্ট্রেংথ হচ্ছে তোমার ফর্মুলা দেওয়া আছে। সো কোন কোশ্চেন আছে টিএমটি নিয়ে? টিএমটি এখানেই শেষ। ওকে, আই গেস নাই। সো আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়তে আসি। সো তোমরা হচ্ছে কাস্টিং তো আই গেস পড়ো নাই। ডেনড্রাইটিক স্ট্রাকচারের নাম শুনেছো? ডেনড্রাইটিক? জি স্যার। ডেনড্রাইটিক, স্যার তো পিওর কপারের স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ, পিওর কপার না, মানে ঠিক বলেছো পিওর কপার, বাট স্পেসিফিক্যালি পিওর কপার না। এই ডেনড্রাইটিক ফর্ম করাটা এটা হচ্ছে গ্লোবাল একটা ফেনোমেনন, মানে অনেক ক্ষেত্রে এটা হয়। অনেক ক্ষেত্রে বলতে কি, ধরো শীতের দেশে মনে করো তুমি বাবল ফুলাইলা। বাবল আসলে কি, একটা থিন লিকুইডের একটা মেমব্রেন থাকে, যেটার বাইরেও হচ্ছে বাতাস, ভিতরেও একটা বাতাস। তো বাংলাদেশে ফুলাইলে কি হবে, এটা ভাসবে। আর বাইরে ফুলাইলে কি হবে, ওটার সাথে সাথে সলিডিফাই করবে, কারণ ফ্রিজিং টেম্পারেচার, মানে যেখানে ওরকম ফ্রিজিং টেম্পারেচার আছে। তো ওই বাবলটা যখন আমি দেখেছি যে বাইরের দেশে সলিডিফাই হয়, তখন একদম সিমিলার ডেনড্রাইটিক স্ট্রাকচার সে ফর্ম করে। আবার মনে করো মানুষের চোখের পানি, তো আমি দেখেছিলাম যে বায়োলজি নিয়ে যারা কাজ করে তারা মানুষের চোখের পানি নিয়ে হচ্ছে মাইক্রোস্কোপে নিচে দিচ্ছে, এবং সেখানে সরাসরি দেখা যাচ্ছে যে মানুষের চোখের পানি যখন সলিডিফাই করতেছে, মানে চোখের পানিতে তো আসলে পানি থাকে না, অনেক ধরনের এনজাইম থাকে, প্রোটিন থাকে, এটসেট্রা থাকে, সেগুলো যখন সলিডিফাই করতেছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম ডেনড্রাইটিক স্ট্রাকচার ফর্ম করতেছে। সো এটা হচ্ছে যে কোনো ধরনের সলিডিফিকেশনে খুবই গ্লোবাল একটা ফেনোমেনন। এটা হচ্ছে তোমার, আমি স্পেসিফিক্যালি অ্যালুমিনিয়াম অ্যালয়ের একটা মাইক্রোস্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা ডেনড্রাইটিক গ্রেন দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা স্ট্রাকচার প্রিপেয়ার করতে পারি কিভাবে? আচ্ছা, তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে নিই। তোমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় বা ইজিলি জেনারেল ইন কেস ইউটিএস এর ক্ষেত্রে ইউটিএস অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। যেমন একটা হচ্ছে গ্রেন বাউন্ডারি স্ট্রেংথেনিং, এটা আসবে হচ্ছে তোমাদের হল প্যাচ রিলেশন থেকে। এরপর আসবে হচ্ছে তোমাদের প্রিসিপিটেশন হার্ডেনিং, সলিড সলিউশন স্ট্রেংথেনিং, ওয়ার্ক হার্ডেনিং। মানে একটা ম্যাটেরিয়াল ঠিক আছে অ্যাজ কাস্ট কন্ডিশনে একরকম প্রপার্টি দিবে, বাট আমরা বিভিন্ন স্ট্রেংথেনিং মেকানিজমের মাধ্যমে তার প্রপার্টি কি ইমপ্রুভ করতে পারি। তো সেই সব কন্ট্রিবিউশনও তোমার আসলে ইউটিএস এর মধ্যে হিসাব করতে হবে। তো সেগুলি কিভাবে হিসাব করতে হয় তোমাদের হচ্ছে এই যে তোমাদের ডকুমেন্ট আমি দিব, সেখানে হচ্ছে তোমাদের একদম ডিটেলসে বলা আছে। এই যে দেখো, গ্রেন বাউন্ডারি, তারপর হচ্ছে এটসেট্রা সলিউশন স্ট্রেংথেনিং, প্রত্যেকটা কিভাবে ক্যালকুলেট করবে একদম ডিটেলসে তোমাদের দেওয়া আছে, এটা একটু দেখে নিও তোমরা। সো যেটা বলতেছিলাম ডেনড্রাইটিক ক্ষেত্রে, সো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? মানে তোমাদের তো আমি দেখতে পাচ্ছি না, সো আমি জানি না আমার কি নেট চলে গেল কিনা বা কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেল। শোনা যাচ্ছে স্যার। স্যার কথা সিঙ্ক হয় না আর কি স্যার। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি অডিও আর ভিডিও সিঙ্ক হয় না, বুঝতে পারছি, এটা টিমস এর সমস্যা আর কি। ওকে, সো একটু আস্তে দেখানোর ট্রাই করবো আর কি। সো এই যে দেখো একটা ডেনড্রাইটের একটা, হ্যাঁ বলো, আগের স্লাইডটি একটু দেখানো যাবে? ইউটিএস নাকি আরো আগে? হ্যাঁ স্যার, এটাই। হ্যাঁ থ্যাংক ইউ। বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার মনে করো একটা ডেনড্রাইটের একটা কি বলবো স্কিমেটিক ধরো। সো এই যে দেখো, এটা হচ্ছে তোমার মেইন প্রাইমারি ডেনড্রাইট। মনে করো একটা গাছের সাথে চিন্তা করো, এটা হচ্ছে মনে করো যে গাছের মেইন অংশটা। এখন গাছের মেইন অংশ থেকে অনেকগুলো ব্রাঞ্চ বের হয় না? সো এই যে দেখো, এটা একটা ব্রাঞ্চ বের হয়েছে, এটা হচ্ছে সেকেন্ডারি ডেনড্রাইট। যে দেখো ব্রাঞ্চ বের হচ্ছে, এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি ডেনড্রাইট। আবার মাঝে মাঝে সেকেন্ডারি ডেনড্রাইট থেকে আরো ব্রাঞ্চ বের হতে পারে, সেগুলো হচ্ছে টারশিয়ারি ডেনড্রাইট। টারশিয়ারি বোধহয় বলে, যাই হোক এই সেকেন্ডারি থেকেও ব্রাঞ্চ বের হতে পারে আর কি। তো এই যে দেখো, এই টিপ থেকে এই টিপের ডিসটেন্স, এটাকে আমরা বলি এসডিএএস, সেকেন্ডারি ডেনড্রাইটিক আর্ম স্পেসিং, এসডিএএস। বুঝতে পেরেছো? এই যে এই একটা আর্ম আর এই একটা আর্ম, এদের মধ্যে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে তোমার এসডিএএস, সেকেন্ডারি ডেনড্রাইটিক আর্ম স্পেসিং, এসডিএএস। সো তুমি যখন অ্যালুমিনিয়ামের এরকম একটা মাইক্রো স্ট্রাকচার জেনারেট করবা, এগেইন সেটার উপর তুমি হচ্ছে ইমেজ অ্যানালাইসিস চালাতে পারো। ওই যে যেই সফটওয়্যারটা বললাম ইমেজ, যে এখানে এই অপশনটাও আছে যে তুমি হচ্ছে এরকম ফার্স্টে তুমি ইয়াটা আইডেন্টিফাই করবা যে প্রাইমারি ডেনড্রাইট কোনটা। এটা হচ্ছে তোমার প্রাইমারি ডেনড্রাইট। দেন কি এখান থেকে অনেকগুলি ব্রাঞ্চ বের হয়েছে, রাইট? এই যে অনেকগুলি ব্রাঞ্চ বের হয়েছে। সো এই ব্রাঞ্চগুলোর মধ্যে যে ডিসটেন্সটা, এই যে দেখো এখানে কি দেখানো আছে, এই যে একটা টিপ থেকে একটা টিপের ডিসটেন্স হচ্ছে এসডিএস। বাট আমরা কি চিন্তা করতে পারি যে একটা মাঝখানের জায়গা থেকে আরেকটার মাঝখানের যে জায়গাটা, সেটাও কি, সেটা হচ্ছে সেম স্পেসিং, সেটাও কি একটা এসডিএস। এখানে হচ্ছে সেটাই দেখানো হচ্ছে
যে একটার মাঝখান থেকে আরেকটার মাঝখানে যে জায়গাটা, এইটুকু হচ্ছে কি আমাদের একটা এসডিএস। সো এরকম তুমি বেশ কতগুলি এসডিএস বা সেকেন্ডারি ডেন্ড্রাইটিক আনস্পেসিক মাপবা, দেন সেটা তুমি হচ্ছে ইউজ করে তুমি এই ম্যাটেরিয়ালের ইউটিএসটা প্রেডিক্ট করতে পারো যে এসডিএস এর উপর ডিপেন্ড করে তোমার ইউটিএসটা কত হবে, এখানে কোন ইউনিটে বসাবা এটসেট্রা এটসেট্রা সবই হচ্ছে একদম ডিটেইলসে তোমাদেরকে আমি যে ডকুমেন্ট দিব সেখানে দেওয়া থাকবে এবং পেপারে রেফারেন্সও দেওয়া থাকবে যে ওরা অ্যাকচুয়ালি কিভাবে জিনিসগুলি করলো। ওকে, সো অ্যালুমিনিয়াম অ্যালয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার, এই যে এসডিএস যদি ফর্মুলা আমরা বসাবো, সেটা কি স্যার এভারেজটা বের করে বসাবো নাকি? হ্যাঁ এভারেজ, হ্যাঁ বেশ কয়েকটা তুমি নিবা, পেপারে দেখবা যে কয়টা নিয়েছিল, ওইখান থেকে তুমি আইডিয়া পাবো যে কয়টা নেওয়া উচিত। সো বেশ কয়েকটা নিবা, কারণ এগুলি বুঝতে পারতেছো বেশ ভ্যারি করবে, রাইট? যে এখানে যতটুকু এখানে আবার ততটুকু না। সো একটা এভারেজ নিলে বেটার হয় এবং তুমি যত বেশি ভ্যালু নেবে তত অ্যাকুরেট হবে। তো এটা হচ্ছে এই যে ইমেজ যেতে নেওয়া খুব সহজ, মানে মনে হচ্ছে অনেক ডাটা নিতে অনেক টাইম লাগবে, বাট আসলে না, সফটওয়্যারটা হচ্ছে খুব ইজি। তুমি যখন একবার শিখে যাবা লাইক 5 মিনিটের মধ্যে তুমি অনেক ডাটা নিতে পারবা। দেন হচ্ছে জাস্ট এভারেজ করতে হবে, ওইটা তুমি হচ্ছে আবার এক্সেলে করতে পারো, নট লাইক তোমার বসে বসে ক্যালকুলেটর করতে হবে। সো এক্সেলে ডাটাগুলি জাস্ট তুমি সরাসরি ইম্পোর্ট করে এভারেজ করে ফেলবা, দেন হচ্ছে তুমি ইউটিএসটা পেয়ে যাবে। ওকে, দেন হচ্ছে ইভ্যালুয়েশন। সো ইভ্যালুয়েশন হচ্ছে আমরা এখনো পুরোপুরি ডিসাইড করি নাই, কারণ হচ্ছে যেহেতু কিছু ঝামেলা আছে। সো ক্লাসগুলি কিভাবে হয়, কিভাবে জিনিসগুলো আগায়, তোমাদের প্রেজেন্টেশন নিব না, ভাইবা নিব না, কুইজ নিব, এসএসটা কারণে আমি হচ্ছে ইভ্যালুয়েশন ফাইনালি তোমাদেরকে বললাম না, সেটা হচ্ছে তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। তারপর তো তোমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টের থিওরি পার্ট এখানেই শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার একটা কোশ্চেন ছিল, আমরা তো বিভিন্ন স্যাম্পলের হচ্ছে কিভাবে ইউটিএস গুলা মাপতেছি, তার সূত্রগুলা দেখলাম, বাট অ্যাকচুয়ালি কি সূত্রগুলা কিভাবে আসছে এই বিষয়গুলো কি আমরা পরে পড়বো ডিটেইলস, নাকি জাস্ট মানে জানলেই হবে যে এইভাবে মাপা লাগে? সো যেমন তুমি মনে করো এজ কিভাবে সূত্রগুলি আসলো, এগুলি হচ্ছে সিম্পল মানে ম্যাথমেটিক্যাল মডেলিং আর কি, যে তোমরা আগের সেমিস্টারে ম্যাটল্যাব করেছো না, খুব এক্সপেরিয়েন্সলি করেছো আগে। সো ম্যাটল্যাবে ওই যে একটা তোমাদের ইয়া ছিল, ওই যে কার্ভ প্লটিং টুল বক্স ছিল, কার্ভ ফিটিং বা কার্ভ ফিটিং প্রবলেম। সো ওইখানে তুমি যদি হচ্ছে অনেক ডাটা দাও, দেন হচ্ছে তুমি বিভিন্ন রকমের কি বলবো কার্ভ ট্রাই করতে পারো, লাইক পলিনোমিয়াল, এক্সপোনেনশিয়াল, এটসেট্রা এটসেট্রা ট্রাই করতে পারো। তো হ্যাঁ এরকম হচ্ছে ওরা জাস্ট অনেক টেস্ট করেছে, টেস্ট করে এই জিনিসগুলি যে ইউটিএস এর সাথে এসডিএস এর কি সম্পর্ক, হার্ডনেস এর সাথে আবার তোমার ইয়ার কি সম্পর্ক, ইউটিএস এর কি সম্পর্ক, এরকম ম্যাথমেটিক্যাল মডেলিং হচ্ছে ওরা দাঁড়া করানোর ট্রাই করেছে আর কি। তো তুমি হচ্ছে আমি ওই ডকুমেন্টে সবগুলি পেপারে দিয়ে দিব, লিংক দিয়ে দিব আর কি। তো লিংকগুলি তুমি যদি জাস্ট অ্যাবস্ট্রাক্টটা পড়ো বা ইন্ট্রোটা পড়ো, তুমি বেশ ভালো ধারণা পাবা যে কিভাবে কাজটা করলো। এন্ড প্রত্যেকটার কাজ কিন্তু ফিজিক্যাল ব্যাখ্যা আছে যে কেন এসডিএস এর সাথে হচ্ছে ইউটিএসটা ভ্যারি করতেছে। সো এগুলো হচ্ছে তুমি ওই পেপারে পাবা যে কেন এসডিএস এর সাথেই করলো, অন্য কোনো প্রপার্টির সাথে তো ইউটিএসটা ডিপেন্ড করতে পারতো, বাট এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে হচ্ছে এসডিএস এর সাথে ইউটিএসটা ডিপেন্ড করতেছে। আবার গ্রে কাস্টনের যেটা দেখালাম যে অবশ্যই কারণ আছে যে কেন গ্রাফাইট কন্টেন্টের সাথে তোমার প্রপার্টি ভ্যারি করতেছে, কারণ যে ওইখানে তোমার নচিং ইফেক্ট হবে, সেটা আসলে তোমার আলটিমেট প্রপার্টিটাকে ডিকটেট করবে। সো এরকম প্রত্যেকটারই কারণ আছে যে কেন এই প্রপার্টিটাকে ডিকটেট করতেছে, বাট কিভাবে এই ফর্মালিজম গুলি আসলো এটা হচ্ছে তোমরা পেপার দেখলেই বুঝতে পারবা। বাট একদম ডিটেইলসে মানে পুরো ডেরিভেশন জানাটা নেসেসারি না আর কি, জাস্ট একটা একটু আইডিয়া রাখলেই হবে আর কি, দ্যাটস এনাফ। জি স্যার। আর কারো কোনো স্যার রোল কোশ্চেন আছে? 57 স্যার স্যার নেট ইস্যুর কারণে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। হ্যাঁ, সো কৌশিক। হ্যাঁ অ্যাটেন্ডেন্স আমি সবারটাই দিয়ে দিছি, যারা যারা আর কি এখানে মেসেজ দিছে। তবে আমার একটা কথা বলি, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। একটু দাঁড়াও, যে কথা বলছি একটু করে হ্যাঁ, যেটা হলো তোমরা সবাই মেসেজ দিছো হলো প্রায় আধা ঘন্টা বা এরপর থেকে। তোমার কি মনে হয় যে মানে নেট ইস্যু থাকলেও আধা ঘন্টা ডিলে করাটা কি মানে খুব কোনোভাবে যুক্তিযুক্ত? আসলে স্যার যেটা হয়েছে যে মানে অনেকে দেখলাম যে আধা ঘন্টা পরে দিয়েছে, তো মানে ফার্স্টে ভাবলাম যে মানে একেবারে পরেই বলি আর কি, পরে দেখলাম যে অনেকে মেসেজ দিচ্ছে, এরপরে দিলাম আর কি স্যার। শোনো, এরপর থেকে সমস্যা নাই, যখন থেকে এরপর থেকে যখন জয়েন দিবা হাইয়েস্ট 10 মিনিট, এরপরে আসলে জয়েন দেওয়াটা মানে কোনোভাবেই না। মেসেজটা তো দেওয়া যায়, আচ্ছা আমি ইনিছি ঠিক আছে, মেসেজ দিয়ে দেওয়া যায়, তো আমি দেখে পরে দিয়ে দিব। আর আচ্ছা ঠিক আছে, যে কথা বলতেছিলাম, যে কোশ্চেন করতেছিল আর কি, বল। স্যার প্রশ্নটা হচ্ছে আপনি যে স্যার ডকুমেন্টটা দিবেন ওটা কি মানে মোটামুটি পুরাটা পড়তে হবে এরকম কিছু? পুরোটা পড়তে হবে বলতে মানে
যে ল্যাব গ্রুপের যেটা তার তো অবভিয়াসলি এটা পড়তে হবে যে আমরা ভাগ করে দিব যে কে অ্যালুমিনিয়াম নিয়ে করবা কে কপার নিয়ে করবা, বাট যখন সব ল্যাব শেষ হয়ে যাবে তখন হচ্ছে সবার অ্যাটলিস্ট মানে ডাটা কি আসলো আর থিওরি কি বলতেছে এটা মিলতেছে না মিলতেছে না ওটা নিয়ে আমরা একটা সেশন করবো আর কি, যে প্রত্যেকটা ল্যাব গ্রুপকে আমি বলবো যে তোমরা হচ্ছে একটা প্রেজেন্ট করো যে তোমার ক্যালকুলেশন থেকে কি ডাটা আসলো আর তোমার অ্যাকচুয়ালি কি ডাটা আসলো, দেন তোমার কি মনে হয় যে কেন হচ্ছে এই জিনিসটা মিললো না বা কেন ভেরিয়েশনটা আসলো, তখন হচ্ছে আমাদের সবারই একটা আইডিয়া হবে যে জিনিসগুলি আসলে কি মিলতেছে না মিলতেছে না বা কেন মিলতেছে না, তখন হচ্ছে সবারই একটা আমাদের স্ট্রাকচার প্রপার্টি রিলেশনে বেশ ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এটাই মানে নিজেদের স্যাম্পলের উপরেই তো স্যার। হ্যাঁ, নিজেদের স্যাম্পলের উপরে, দেন ফাইনালি যখন সবাই বসে করবো তখন সবার সব স্যাম্পল সম্পর্কে আইডিয়া হয়ে যাবে যে তোমার মানে রিলেশনটা আসলে কি ছিল এন্ড আসলে বাস্তবে কি পেয়েছো এন্ড কেন মিলে না আর কি। সো আমি তখন ফাইনালি হয়তো কুইজে হয়তো ওভারঅল একটা কোশ্চেন করতে পারি, আমি জানি না আমি কুইজে কোশ্চেন কি করবো এন্ড ইভেন কুইজে হবে কিনা আমি এটাও জানি না, বাট সাপোজ এরকম করতে পারি যে তোমাদের কপারের ক্ষেত্রে কিরকম ডাটা পেয়েছিলে বা ইয়া থেকে কেন মিলে নাই বা কি কারণে ভ্যারিয়েশন হতে পারে। সো ডিসকাশনটা একটু মনোযোগ দিয়ে শুনলে আই থিঙ্ক তোমার বাসায় আর হয়তো ওইভাবে পড়া লাগবে না, তাও একটু জাস্ট পেপারগুলো একটু দেখতে পাবো। ঠিক আছে স্যার আমাদের তো আজকে এক্সপেরিমেন্ট 1 করানো হয়েছে, এটার উপর নেক্সট ক্লাসে কি আমাদের হাতে কলমে মানে কোন এক্সপেরিমেন্টটা করানো হবে স্পেসিফিক ভাবে? নেক্সট ক্লাস বলতে তোমাদের আরেকটা ল্যাব গ্রুপের নেক্সট ল্যাব আর কি, নেক্সট ল্যাব আরেকটা ল্যাব গ্রুপের আজকে দুই গ্রুপকে একসাথে ডেকেছি, সো আরেকটা গ্রুপের ল্যাব কি মঙ্গলবার নাকি সোমবার? না স্যার বুধবারে। বুধবার আচ্ছা। সো এটা হচ্ছে আসলে মানে ব্যাপারটা কি ল্যাবগুলি কিভাবে হবে এটা আসলে ডিপার্টমেন্টের ডিসিশন নিতে হবে। তো আমি আসলে জানি না এখনো ডিসিশনটা কি, সো তার আগে আমি কিছু বলতে পারছি না, ডিপার্টমেন্টের ডিসিশন হলে দেন জানতে পারবো আসলে কি হবে। বাট আপাতত থিওরিটা দেখিয়ে রাখলাম যাতে ক্লাস মিস না যায়। সো আই গেস থিওরিটা আই গেস এটলিস্ট বুঝতে পেরেছো, প্র্যাকটিক্যালি কি হবে সেটা আমরা সময়ের সাথে দেখবো যে সময় কি বলে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সো কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন?